কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি একটা চার্জ রাখা যায়, তাহলে দেখা যায় যে সেই চার্জটি একটা বিস্তীর্ণ জায়গা বা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করেছে। ধরা যাক এই সেই অঞ্চলটা যেখানে সে তার প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে অন্য কোনো একটা আধানকে যদি নিয়ে আসা হয়, তাহলে এই আধানটার ওপর হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করে। ধরা যাক এই চার্জটার আধান কিউ, এইটার আধান Q0। এই কিউ আধানটাকে আমরা বলি উৎস আধান, Q0টাকে আমরা বলি পরীক্ষক আধান, ইংরেজিতে সোর্স চার্জ, আর এটা হলো টেস্ট চার্জ। সুতরাং তড়িৎ ক্ষেত্র কাকে বলতে পারি আমরা? যে কোনো তড়িতাধানের পরিপার্শ্বে যে অঞ্চল জুড়ে সে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করে অন্য একটি আধানের ওপর, সেই অঞ্চলটিকে এই প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। এই তড়িৎ ক্ষেত্র অঞ্চল জুড়ে সে কি বল প্রয়োগ করবে? কুলম্বের সূত্র অনুসারে F সমান হচ্ছে K Q0 বাই R স্কোয়ার, অর্থাৎ এই দূরত্বটা R স্কোয়ার। এবার যদি আমরা দেখি যে R যদি অসীম হয়, অসীম দূরত্ব পর্যন্ত হয়, মানে দূরত্বটা যদি অসীম হয়, তাহলে সেক্ষেত্রে F এর মান 0 হবে। অর্থাৎ একটা তড়িতাধানের কতটা অঞ্চল জুড়ে সে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, তত্ত্বগতভাবে এইটা সঠিক, এটা তত্ত্বগতভাবে সঠিক। অর্থাৎ অসীম দূরত্ব পর্যন্ত সে তার প্রভাব বিস্তার করতে পারে, অসীমে গিয়ে সে অন্য একটি আধানের ওপর 0 বল প্রয়োগ করবে, তার আগে পর্যন্ত সে তার প্রভাব দেখাবে, অর্থাৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল দেখাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু দূরত্বের মধ্যেই এর মান, F এর মান, তড়িৎ বলের মান এতটাই কমে যায় যে তার অস্তিত্ব নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই তত্ত্বগতভাবে অসীম দূরত্ব পর্যন্ত হলেও বাস্তবে কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্র অবস্থান করে। সুতরাং তড়িৎ ক্ষেত্র কাকে বলে যদি আমরা আরেকবার ভালো করে দেখে নিই, যে তড়িতাধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, সেই অঞ্চলটিকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। আচ্ছা, একটু আগে আমি ভুল করে এই দূরত্বটা R স্কোয়ার বলে ফেললাম, এটা কিন্তু দূরত্বটা R, এটা দূরত্বটা R হওয়ার জন্যই এইখানে R স্কোয়ারটা আসছে আর কি, কুলম্বের সূত্র অনুসারে, তাই তো? কুলম্বের সূত্র থেকে আমরা এটা পাচ্ছি, দূরত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাতে, তাই তো? সুতরাং দূরত্বটা হচ্ছে R। এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড
ইন্টেন্সিটি। কিরম ব্যাপারটা? ধরা যাক আমরা যে পরীক্ষক আধানটা নিয়েছি সেটা একটা একক ধনাত্মক আধান যার মান হচ্ছে 1। সুতরাং এই একক ধনাত্মক আধানটাকে যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা যায় তাহলে সে কি পরিমাণ বল অনুভব করবে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা ই দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ এই ক্ষেত্রে এফটা কত হয়ে যাবে? ই। সুতরাং আগে যে সূত্রটা আমরা পেয়েছি সেখানে যদি এই মানগুলো বসাই তাহলে কিরকম পাবো? যে ই ইজ ইকুয়াল টু কে কিউ, কিউ জিরোর মান তো 1 হয়ে গেল, তাহলে আর স্কোয়ার। এবার কে কিউ আর স্কোয়ার এই মানটাকে কি বলবো অন্যভাবে? এফ বাই কিউ জিরো, এইভাবে পরিমাপ করা যায়। সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলবো? এর সংজ্ঞা কিরকম হবে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে, এইখানে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করবে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। ইংরেজিতে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ই কে অনেক সময় এইভাবে লেখা হয়, ই লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ই এর মাত্রা, এর যদি একক দেখি, ই এর একক তাহলে কি হবে? ই এর একক সিজিএস পদ্ধতিতে ডাইন পার ইএসইউ বা ডাইন পার স্ট্যাট কুলম, আর এসআই পদ্ধতিতে কি হবে? নিউটন পার কুলম। মাত্রা কি হবে? ইয়ের মাত্রা এফ এর মাত্রা ডিভাইডেড বাই কিউ এর মাত্রা সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে আই টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস কিউ আই টু দি পাওয়ার মাইনাস 1। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা দিক থাকবে। আমরা যদি এই আধানটাকে পজিটিভ ধরি এবং এটাও যদি পজিটিভ চার্জ হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে দূরের দিকে, এবং এই আধানটা যদি নেগেটিভ হয় তবে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে উচ্চ আধানটির দিকে। এইভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক আমরা বিচার করতে পারি। এবার আমরা দেখব নিরবিচ্ছিন্ন আধান বণ্টন। আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুর সমস্ত আধান তার বাইরের মুক্ত পৃষ্ঠে অবস্থান করে এবং বস্তুর আকার অনুযায়ী সেই আধান বণ্টিত হয়। অর্থাৎ একটা যদি গোলাকার বস্তু হয় তাহলে সেক্ষেত্রে দেখেছিলাম আধানগুলো যদি ডট ডট লাইন দিয়ে প্রকাশ করা হয় তাহলে আধানগুলো এইভাবে অবস্থান করে। আবার যদি একটা চৌকাকার কোনো বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আধান দেখা যাচ্ছে যে এই ডট ডট লাইন দিয়ে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এই যেখানে বাঁক বেশি সেখানে আধানের ঘনত্ব বেশি, এরকম করে আমরা আগের দিনে শিখেছিলাম। এবার আজকে আমরা দেখব নিরবিচ্ছিন্ন আধান বণ্টন। নিরবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস। দেখা যাক যে আমরা জানি যে একটা আধানের মান একটি আধানের মান আমরা ধরে নিই
ই যদি হয়, মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ 1 কুলম্ব মানে কত হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 সমান হচ্ছে 6.25 ইন্টু 10⁻8 হবে ইলেকট্রন। অর্থাৎ 1 কুলম্ব আধান পেতে গেলে আমাদের এতগুলো ইলেকট্রন দরকার হচ্ছে। সুতরাং একটা বস্তুতে, আমি যদি একটা বস্তু ধরি, সেই বস্তুতে যদি আমি 1 কুলম্ব চার্জ দিই, প্র্যাকটিক্যালি যেটা হয়, কখনোই তো একটা ইলেকট্রন দিয়ে কোনো একটা বস্তুকে চার্জ করা হয় না, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ তাতে দিই। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই 1 কুলম্ব চার্জ দেওয়া হচ্ছে কোনো একটা বস্তুতে, তাহলে এত সংখ্যক ইলেকট্রন আছে যারা চার্জ বহন করছে, যাদের মোট চার্জ হচ্ছে এই অংশটার মোট চার্জ। এবার এই এত সংখ্যক ইলেকট্রন যদি একটা বস্তুতে থাকে, তাহলে আমরা ধরে নেব যে প্রত্যেকটি অংশেই প্রচুর পরিমাণে ইলেকট্রনের সমাবেশ আছে। এবং একটা জায়গায় এইটা যদি আর একটু বড় করে ভাবি, এরকম করে যদি তাকে খণ্ড বিখণ্ড করি, তাহলে প্রতিটি অংশেই ইলেকট্রন পাওয়া যাবে এবং তার সমাবেশ অসংখ্য। অর্থাৎ এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না। এটাকেই বলছে নিরবিচ্ছিন্ন আধান বণ্টন। অর্থাৎ প্রতিটা অংশেই নিরবিচ্ছিন্নভাবে, মানে কোথাও গ্যাপ নেই, আধান অবস্থান করছে। এই নিরবিচ্ছিন্ন আধান বণ্টনকে আমরা 3টি ভাগে ভাগ করি। 1 নম্বর ভাগটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অর্থে রৈখিক আধান বণ্টন। অর্থাৎ 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল, এইভাবে 3 রকম নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে 1 ডাইমেনশনালের ক্ষেত্রে। তারপর হচ্ছে ক্ষেত্র আধান বণ্টন। ক্ষেত্র আধান বণ্টন দ্বিমাত্রিক দেশে। আর তৃতীয় হচ্ছে আয়তন আধান বণ্টন ত্রিমাত্রিক দেশে বা 3 ডাইমেনশনালের ক্ষেত্রে। আমরা এবার প্রথম দেখব রৈখিক আধান বণ্টন, বা এইটা আমরা যদি বুঝতে পারি তাহলে বাকি আধান বণ্টনগুলো আমরা নিজেরাই করতে পারবো বা বুঝতে পারবো। রৈখিক আধান বণ্টন কিরকম ব্যাপারটা? আমরা ধরে নিই একটা লাইন আছে, এটা আমি একটু ব্যাঁকা আঁকলাম, বক্রপথ। সোজা পথ হতে পারে, বক্রপথ হতে পারে। এটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এল। এখানে আমি কিউ চার্জ দিয়েছি এবং এই চার্জটা এই সমস্ত রেখা জুড়েই অবস্থান করছে। তাহলে রৈখিক আধান বণ্টন কাকে বলছে? একে সিগমা দ্বারা চিহ্নিত করা হয়। সিগমা সমান কত হবে? আধান বাই দৈর্ঘ্য। 1 ডাইমেনশনের ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্যটাই বিচার্য বিষয়, এবং এই রৈখিক আধান বণ্টনকে আমরা কিভাবে চিহ্ন দিই? সিগমা। অতএব বলতে পারি কিউ বাই এল। এটাই কি? রৈখিক আধান বণ্টন বা লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব। এবার যদি আমরা এই গোটা পথটা না নিয়ে আমরা যদি একটা ক্ষুদ্র অংশ যদি ভেবে নিই, এই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ভেবে নিই, এবং এর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ডিএল, এবং এই ক্ষুদ্র অংশে যে চার্জটা রয়েছে সেটা ধরে নিচ্ছি ডিকিউ। তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা কি পাবো? ল্যামডা সমান হচ্ছে ডিকিউ বাই ডিএল। আধানের ঘনত্ব কত পাবো? রৈখিক আধান ঘনত্ব ডিকিউ বাই ডিএল। সুতরাং আমরা বলতে পারি ডিকিউ সমান হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল।
লিনিয়ার চার্জ ডেন্সিটি এর ইউনিট বা একক কী হবে এক্ষেত্রে? কুলম্ব পার মিটার। এসআই ইউনিটে কুলম্ব পার মিটার। এটাই হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। এবার যদি আমরা ক্ষেত্র আধান বন্টনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কী হবে? এটাকে আমরা বলি সারফেস চার্জ ডেন্সিটি, যেটা আমরা সিগমা দিয়ে চিহ্নিত করি। এক্ষেত্রে কি হবে? যে আমরা একটা তল ভাবছি, সেই তলটার ক্ষেত্রফল এস, এতে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে এবং এই চার্জটা এই তলটার ওপর নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে। সুতরাং সিগমা সমান কত হবে? আধান বাই ক্ষেত্রফল, এই তলটার ক্ষেত্রফল। আধান কত? কিউ, ক্ষেত্রফল কত? এস। তাহলে এর এককটা কি হবে? কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক একইভাবে এই সমস্ত অংশটার মধ্যে আমরা যদি একটা ছোট্ট ক্ষুদ্র অংশ যদি ভেবে নিই, যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস, এবং ধরে নিচ্ছি এই অংশটার মধ্যে ডি কিউ পরিমাণ আধান আছে, তাহলে সেক্ষেত্রে সারফেস চার্জ ডেন্সিটি কত হবে? সিগমা ইজ ইকাল টু ডি কিউ বাই ডিএস। সুতরাং আমরা কী পাবো? ডি কিউ সমান হচ্ছে সিগমা ডিএস। সুতরাং ওইটুকু অংশে সারফেস ডেন্সিটির ক্ষেত্রে ওই অংশে অবস্থিত চার্জের পরিমাণ কত হচ্ছে? আধানের তলমাত্রিক ঘনত্ব ইন্টু তার সেই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রফল। অপরদিকে আয়তন আধান বন্টনের ক্ষেত্রে, যেটাকে আমরা বলছি ভলিউম চার্জ ডেন্সিটি, সেটার ক্ষেত্রে কি হচ্ছে? ভলিউম চার্জ ডেন্সিটিকে রো দিয়ে চিহ্নিত করা হয়। সেখানে কি হবে? আধান বাই আয়তন, অর্থাৎ কিউ বাই ভি। এখানে আমরা একটা 3 ডাইমেনশনাল ইয়ের কথা ভাববো। এর আয়তন হচ্ছে ভি, চার্জ দেওয়া হয়েছে কিউ, সেই চার্জটা তার উপরিতলের ক্ষেত্রফলের ওপর উপরে ক্ষেত্রের মধ্যে পৃষ্ঠের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে। এবার এইখান থেকে আমরা যদি একটা 3 ডাইমেনশনাল কাট যদি ভেবে নিই এবং এর যদি আয়তন আমরা ডিভি ধরি এবং এই ক্ষুদ্র অংশে যদি ডি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো রো ইজ ইকাল টু ডি কিউ বাই ডিভি, অর্থাৎ ডি কিউ সমান কত হবে? রো ডিভি। এইভাবে আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ক্ষেত্রে আধান কিভাবে বণ্টিত হয় সেইটা দেখলাম। এবার আমরা এই 3 ধরনের নিরবিচ্ছিন্ন আধান বণ্টনকে কাজে লাগিয়ে কোন একটা বিন্দু আধানের ওপর কি পরিমাণ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে সেইগুলো সব নির্ণয় করব। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে এটা হবে আয়তন আধান বণ্টন, আয়তন আধান বণ্টন, এটা একটু কারেকশন করে নাও। ভলিউম চার্জ ডেন্সিটি, এটা আয়তন আধান বণ্টনের ক্ষেত্রে চার্জ ডেন্সিটি অর্থাৎ আধান ঘনত্ব কী হবে সেটার মান হলো। এটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। এবার আমরা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য কোন একটি বিন্দু আধানের ওপর কার্যকরী তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। সবচেয়ে প্রথম আমরা রৈখিক আধান বণ্টন এই ধারণাটা থেকে এই তড়িৎ বলের মান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করি। এক্স ওয়াই জেড
এখানে যে কোনো একটা রেখা আমি ধরে নিলাম, যার দৈর্ঘ্য আমরা এল ধরতে পারি। এর ওপর কিউ পরিমাণ চার্জ বণ্টিত আছে এরকম ধরে নিচ্ছি। এবার এর একটা ক্ষুদ্র অংশ আমরা ধরে নিলাম এইটুকু, যার দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল, এবং এই অংশে ডি কিউ পরিমাণ চার্জ আছে এটা আমরা ধরে নিচ্ছি। এই বিন্দুটার অবস্থান ভেক্টরকে আমরা r1 ভেক্টর নাম দিলাম। এবার আমি অপর একটা চার্জ নিলাম, যেটা হচ্ছে Q0 পরিমাণ চার্জ ধরে নিচ্ছি। এই আধানটার ওপর এই ধরনের রৈখিক আধান বন্টনের জন্য কি পরিমাণ, এই আধানটা কি পরিমাণ তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অনুভব করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই টেস্ট চার্জটার অবস্থান ভেক্টর আমরা r2 ধরে নিলাম। সুতরাং এই ভেক্টরটা হচ্ছে এইটা, যার মান হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, যেটাকে আমরা বলবো r21 ভেক্টর। এই ভেক্টরটা এই মানটা ধরেই আমরা কাজ করব, আশা করি বোঝা যাচ্ছে। অর্থাৎ রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে আমরা কি পাবো, dq is equal to lambda dl। dl হচ্ছে এই ক্ষুদ্র অংশটার দৈর্ঘ্য, আমরা যেখানে ধরছি এই ক্ষুদ্র অংশটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে dl। সেখানে dq পরিমাণ আধান থাকলে আমরা লিখতে পারি রৈখিক আধান বন্টনের যে নিয়ম আমরা শিখলাম সেখান থেকে dq is equal to lambda dl, যেখানে ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব। এখানে আমরা দেখলাম যে Q0 এর অবস্থান ভেক্টর কত হচ্ছে, r2, আর dq বা বড় হাতের কিউ নিয়েছি, এর অবস্থান ভেক্টর কত হচ্ছে r1। সুতরাং Q0 আধানের ওপর dl যে দৈর্ঘ্য, ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যে বণ্টিত dq আধানের জন্য প্রযুক্ত তড়িৎ বল কত হবে, কুলম্বের সূত্র অনুসারে সেই ক্ষুদ্র তড়িৎ বলটাকে আমরা df ধরে নিচ্ছি। কত হবে সেটা, 4 পাই ইপসিলন 0 0 dq। এটা হবে। সুতরাং সমগ্র এল দৈর্ঘ্যে যেখানে কিউ পরিমাণ চার্জ আছে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে, নিরবিচ্ছিন্নভাবে রৈখিক আধান বণ্টনের জন্য Q0 যে আধান, মোট তড়িৎ বল কত হবে,
পাই ইপসিলন 0 Q0 dq divided by R21 Q 21 এখানে ডিকিউর মানটা আমরা যদি দিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, আমরা পাবো Q0 Q0টাকে বের করে নিলাম, সমাকলনের বাইরে বের করে নিলাম, এর ডিকিউর জায়গায় লিখবো আমরা ল্যামডা ডিএল R21 R21। সুতরাং এটাই হবে সেই তড়িৎ বলটা। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, যেটা আমরা এখন শিখেছিলাম ই সমান, যেটা আমরা লিখি Q0। সুতরাং এটার মান কত হবে, Q0 দিয়ে ভাগ এই মানটাকে, তাহলে দাঁড়াবে কত 1 পাই 4 পাই ইপসিলন 0 L ল্যামডা ডিএল R21 Q R21 এই মানটা, এটাই হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। সুতরাং রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে ল্যামডা যদি রৈখিক আধান ঘনত্ব হয়, তাহলে এই ধরনের কোনো একটা লম্বা তারের ক্ষেত্রে যার শুধু দৈর্ঘ্যটাই মাপযোগ্য আর কি, একমাত্রিক দেশে ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এই নীতি প্রয়োগ করে কোনো একটা টেস্ট চার্জ বা কোনো একটা চার্জের ওপর আমরা কি পরিমাণ তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে তার একটা রাশিমালা এইভাবে পেলাম। ঠিক একই রকম ধারণার সাহায্যে, অর্থাৎ ক্ষেত্র আধান বন্টন ও আয়তন আধান বন্টন যে নীতি আমরা শিখলাম, সেই নীতির সাহায্যে তোমরা বাড়িতে তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দুটি ক্ষেত্রে, অর্থাৎ 2 ডাইমেনশনের ক্ষেত্রে কত হবে আর 3Dর ক্ষেত্রে কি হবে, সেই মানটা তোমরা এটা বাড়িতে নিজেরা বের করবে এবং আমাকে দেখাবে। এক্ষেত্রে সারফেস চার্জ ডেন্সিটির ক্ষেত্রে ছবিটা যদি তোমরা বলো তাহলে আমি একটু হেল্প করে দিই। XYZ এক্ষেত্রে কি হবে, যে যেরকমভাবে আগে আমরা দেখিয়েছিলাম, এরকম একটা শীট তো তৈরি থাকবে যেটা হচ্ছে ASDS, সেই অংশটা থেকে একটা ক্ষুদ্র অংশ এরকম, যে অংশটার মান হচ্ছে DS, এইখান থেকে একইভাবে পজিশন ভেক্টর R1, এখানে একটা টেস্ট চার্জ ধরে নেবে Q0, যেটা ধরে নেবে R2, এবং এইভাবে ছবি এঁকে এটা DS এর ক্ষেত্রে পড়বে। আর আয়তন আধান বন্টনের ক্ষেত্রে একই ধরনের ছবি হবে, এক্ষেত্রে কি হবে, আমরা 3 ডাইমেনশনাল একটা ধরে নেব, যেটা আমাদের হবে DV। এই অংশটাকে আমরা R1 ধরে নেব, এখানে টেস্ট চার্জ হবে Q0। এইভাবে ছবিগুলো এঁকে ঠিক একই রকম প্রক্রিয়ার সাহায্যে তোমরা তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইটার মান নিজে করবে বাড়িতে।